দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন আলোচনার জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়, আলোচনায় থাকে, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের এই আলোচনা। শুরুতেই একটু দেখে আসতে চাই যে খবরগুলো সারাদিন শিরোনাম হয়েছে। ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আটক, নির্যাতন, হত্যা ও গণহত্যার ৬ অভিযোগ প্রমাণ হয় তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। এছাড়া ধর্ষণ, ধর্মান্তরিতকরণ, দেশ ত্যাগে বাধ্য করা, অগ্নিসংযোগ ও লুটপাটের ৪ অভিযোগ প্রমাণ হয় তাকে মোট ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বিএনপি নেতা হারিস চৌধুরী সহ ৩৫ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে সিআইডি। বিকেলে সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন্নেসা পারুল হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এই অভিযোগপত্র দেন। নতুন অভিযোগপত্রে আসামি করা হয়েছে আরও ৯ জনকে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্রবধূ মাহজাবিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী হুমায়ুন সুলতানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দশম সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে, যা চলবে চলতি নভেম্বরের শেষ দিন পর্যন্ত। ২ মাস বিরতির পর বিকেল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে ৩৯০ রানে এগিয়ে আছে বাংলাদেশ। দিন শেষে সফরকারীদের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ১ উইকেটে ১১৩ রান। হ্যামিল্টন মাসাকাজ্জা ৫১ এবং সিকান্দার রাজা ৫৪ রানে অপরাজিত আছেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫০৩ রানে অল আউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। স্বদেশি বীরেন্দর সোহাগের ২১৯ রানের রেকর্ড ভেঙে করেছেন ২৬৪ রান। এটি রোহিতের দ্বিতীয় ওয়ানডে ডাবল সেঞ্চুরি। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। জি, আমরা একটু আলোচনায় এখন ফিরবো যে দেখেন আজকে খোকন রাজাকার, জাহিদ হোসেন খোকন রাজাকারের ফাঁসির রায় হলো, কিন্তু অন্যান্য দিন যে যত যুদ্ধাপরাধীর ফাঁসির রায় হয়েছে কিংবা রায়ের দিন ধার্য ছিল, আমরা দেখেছি হরতাল। এই আর খোকন রাজাকার যাকে বলা হয়, তিনি বিএনপির একজন নেতা। এর আগে আমরা দেখেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় হয়েছে, কোনো প্রতিক্রিয়া দেখায়নি বিএনপি। আজও কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এর কারণ কি জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার কি মনে হয়? আসলে বিএনপি আগাগোড়াই বলে আসতেছেন যে তারা রাজাকারদের পক্ষ নেবে না, তারা রাজাকারদের কাছ থেকে রাজনৈতিক ফায়দা নেবে, সুযোগ সুবিধা নেবে, কিন্তু তাদের এই অপরাধের দায় দায়িত্ব তারা নেবে না। সেখানে আপনি লক্ষ্য করেছেন যে গোলাম আজম সাহেব যখন, অধ্যাপক গোলাম আজম সাহেব যখন মারা গেলেন, বিএনপি কিন্তু ইন্নে লিল্লাহ পড়ে নাই। কোনো আমাদের কাছে এরকম কোনো সংবাদ নেই যে বিএনপির অফিসে পর্যন্ত এটা নিয়ে কোনো রকম আলোচনা হয়েছে। একজন লোক, একজন মুসলমান মরলে তো একজন লোক, তার সাথে যদি সখ্যতা থাকে, পরিচয় থাকে, জানা যায় যেতে পারে। জানা যায় গিয়েছিলেন গয়েশ্বরচন্দ্র রায়। হ্যাঁ, গয়েশ্বরচন্দ্র রায়, জনাব গয়েশ্বরচন্দ্র উনি গিয়েছিলেন বিএনপির পক্ষ থেকে গেছেন কিনা না নিজ দায়িত্বে গেছেন, তবে ওনার জন্য তো জানাজা জায়েজ না। এটা একজন মুসলমান জানা যায় শরীক হবেন, এইটাই নিয়ম। মানুষ হিসেবে তো সহানুভূতি জানাতেই পারে। সে দূরের দ্বারাই সহানুভূতি জানাবে, বাসায় বসে সহানুভূতি জানাবে, কিন্তু আপনি জানাজায় গিয়া, আমাদের মুসলমানরা মৃত্যুর পরে যে জানাজায় করা হয় আপনি জানেন ইসলামিক কায়দায়, সেখানে যেভাবে জানাজা পড়ানো হয় সেখানে কোনো অন্য ধর্মের মানুষ দাঁড়াতে পারেন না। যাই হোক, আসল কথা যে বিএনপি এই দায়িত্ব নেয় না এবং যায় নাই, অথচ তারা কিন্তু জামাত তাদের প্রধান শরিক দল, সব থেকে শক্তিশালী শরিক দল, কিন্তু তারা জামাতে এই সময় যায়নি। এটা তাদের একটি রাজনৈতিক কৌশল হতে পারে। খোকন রাজাকার তাদের দলীয় লোক, এই যে ভদ্রলোক ভাঙার, সে মেয়র ছিল, নির্বাচিত পপুলার লোক ছিল, কিন্তু ৭১ সালে তার এই অপকর্মের জন্য তাকে আজকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে সে দেশে নেই,
পলাতক। পলাতক সে। এখন পলাতক যে যে দেশে আছে তাদের সাথে যদি আমাদের কোনো চুক্তি না থাকে তাকে আর ফেরত আনা যাবে না। কারণ পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ফাঁসি দিলে তাকে ফেরত দেয় না, তাদের মৃত্যুদণ্ড নেই। সেই কারণে কানাডা থেকে আমরা ফেরত আনতে পারতেছি না, ব্রিটেন থেকে ফেরত আনতে পারতেছি না, চৌধুরী মঈনুদ্দিনকেও আমরা ফেরত আনতে পারি না। জনাব নঈম নিজাম, তাহলে অনেকে যে অভিযোগ করে যে বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে, তাদের নীরবতা আসলে তাদের সম্মতির লক্ষণ, এই ধরনের অভিযোগগুলি আছে, মানে দেখি আমরা। কিন্তু বিএনপি যে কোনো প্রতিক্রিয়া তার দলের নেতাদের ক্ষেত্রে দেখায়নি, সেটা কি একটি বিএনপির অবস্থান পরিষ্কার করে না? না, দেখুন, আমাদের মুক্তিযুদ্ধ যেটি আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন, এখানে রাজাকারদের বিচার প্রক্রিয়াটার সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা কিংবা মুক্তিযুদ্ধের অর্জনটা সম্পূর্ণরূপে সম্পৃক্ত। দেশের জনগোষ্ঠীর বড় অংশেই মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এবং ৭১-এ রাজাকারদের যে বিচার সেই প্রক্রিয়াকে সমর্থন করে। শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করে না। তো সেই কারণে বিএনপিকে ইচ্ছা করলো যা তাদের রাজনীতি করার স্বার্থেই কোনো পক্ষ নেওয়া তাদের পক্ষে অনেক জটিল এবং কঠিন একটা অবস্থা। বিএনপির মধ্যে অনেক রাজাকার আলবদর অবস্থান করলেও কিন্তু তারা তার পক্ষ না নিয়ে তারা দেখাতে চেষ্টা করছে যে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থন যেখানে, আমি সেই প্রক্রিয়ার সঙ্গে দ্বিমত পোষণ করি না। খোকন রাজাকার ওই মাপের বড় রাজাকার সেই সময় ছিলেন না। আমরা দেখতে পাই যে সবচেয়ে বড় রাজাকারগুলোর কিন্তু বিচার প্রক্রিয়া আমরা প্রথম দিকে যে কটা হলো সেটাই দেখতে পেলাম। খোকন রাজাকার আঞ্চলিক একজন নেতা ছিলেন এবং সেই কারণে আঞ্চলিক হওয়ার কারণে যেরকম মিডিয়াতেও আমরা একটা অবস্থান দেখেন এর আগের বিচার প্রক্রিয়াগুলো কামরুজ্জামানের ক্ষেত্রে, মুজাহিদের ক্ষেত্রে বা সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে, খোকন রাজাকারের ক্ষেত্রে ওইরকম কিন্তু প্রভাব মিডিয়াও সেভাবে আসেনি। আপনি যদি দেখেন সেক্ষেত্রে বিএনপিকেও তারা একটা অবস্থান গ্রহণ, যেহেতু সালাউদ্দিন কাদের চৌধুরীর সময় তারা গ্রহণ করেনি, এখন তারা তো আরও করবে না, এটাই স্বাভাবিক একটা বিষয়। আমি মনে করি বিএনপির এই অবস্থানটা পজিটিভ রাজনীতির জন্য পজিটিভ এই কারণেই, যদি বাংলাদেশের এই ধরনের একটা বিচার প্রক্রিয়া সারা পৃথিবীতে দলমত নির্বিশেষ সকল একটা ঐক্যবদ্ধ অবস্থান থাকে। আমরা নুরেমবার্গ ট্রায়ালে যদি দেখি সেখানকার মানুষের সমর্থন একরকম ছিল, রুয়ান্ডা ট্রায়ালের দিকে তাকান আপনি একরকম একটা অবস্থা দেখতে পাই, কিংবা অন্যান্য সিয়েরা লিওন থেকে শুরু করে যতগুলো বিচার প্রক্রিয়া ছিল সেই দেশের মানুষের একটা ঐক্যবদ্ধ অবস্থান। তো বিএনপির একটা বিশাল জনগোষ্ঠী তাদের সমর্থক, তারা যদি এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করে বা এই বিচার প্রক্রিয়ার ব্যাপারে তাদের অবস্থান দ্বিধাবিভক্ত না হয়, সেটা তো রাজনীতির জন্য এবং বাংলাদেশের সার্বিক আগামী দিনের সকল মুক্তিযুদ্ধের চেতনার জন্য একটা পজিটিভ অবস্থা তৈরি হয়। এবং আমি মনে করি এতে আমাদের তাদেরকে অভিনন্দন জানানো দরকার যে তারা এই ধরনের কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না, যারা ৭১-এ স্বাধীনতার বিপক্ষে ছিল। না, সেটাই। সেই ক্ষেত্রে দেখেন, বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয় সেগুলি কি তাহলে প্রোপাগান্ডা নাকি রাজনৈতিক স্বার্থেই আসলে বিএনপিকে এইভাবে করে কোণঠাসা করার একটা প্রক্রিয়ার অংশ? না, এটা তো আসলে রাজনৈতিক দলগুলো তার অবস্থান নিজেরাই স্বচ্ছ এবং পরিষ্কার করবে। বিএনপিতে আমরা যদি দেখি ১৯৭৫ সালের পর যখন তাদের গোলাম আজম বাংলাদেশে আসার সময়টা বিএনপি সময়ক্ষণ সেই সময় ছিল, আপনি যদি দেখেন শাহ আজিজুর রহমান যিনি ৭১ সালের মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের বিপক্ষে রেখেছিলেন, তাকে কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার তৎকালীন সময় করা হয়েছিল। শুধু তাই নয়, আব্দুল আলীমকে রেলমন্ত্রী করা হয়েছিল, আরও অনেককে যাদেরকে মন্ত্রী পরিষদ কিংবা বিএনপির গুরুত্বপূর্ণ আনা হয়, তারা অনেকেই ৭১ সালের স্বাধীনতার বিপক্ষে ছিলেন। ফিরোজ ভাই ভালো বলতে পারবেন। বর্তমান বাস্তবতায় বিএনপি, এবং আমি শুধু রাজাকাররা ছিল সেটি নয়, কিন্তু বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম এবং প্রচুর বীরুত্তম, বীর বিক্রম, তারাও ছিলেন, এখনো তারা আছেন। তো সেক্ষেত্রে বিএনপির একটা রাজনৈতিক প্রক্রিয়া একটা তাদের, যেহেতু তারা একটা রাজনীতির ক্ষেত্রে সকল মত লালন করে। বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা ছিল, অনেক অনেক কৌশলী রাজনীতিবিদ, অনেক দক্ষ রাজনীতিবিদরাও ছিলেন। তারপরও এখন অভিযোগ করা হয় বিএনপি আসলে জামায়াতের নেতাদের দ্বারা প্রভাবিত। এই মানে অভিযোগটি কেন আসছে সেই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। দর্শক, তার আগে নিচ্ছে মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব কাজী ফিরোজ রশিদ, আমি যোগ করছি আপনি যে ইলেকশন একটু আগে যে বক্তব্যটা, জাস্ট 1 মিনিট আমি বলি, তারপর ফিরোজ ভাইয়ের কাছে আপনি যান। সেটা হলো গত 5 জানুয়ারি যে ইলেকশন প্রক্রিয়াটি ছিল, সেই ইলেকশনের আগে বাংলাদেশে যে সন্ত্রাস নৈরাজ্যকর একটা অবস্থা তৈরি হয়েছিল, তার বড় অংশ জামাত কর্তৃক সংগঠিত।
সেই সময় ঢাকার বাইরে সাতক্ষীরার মতো এলাকা, চাঁপাইনবাবগঞ্জ থেকে গাইবান্ধা, এই চট্টগ্রামের কিছু কিছু এলাকা, মোট 19টি জেলা জামাতের নিয়ন্ত্রণ এবং তাদের তাণ্ডবে সারা বাংলাদেশে একটা অসহনীয় একটা অবস্থা তৈরি হয়েছিল। বিএনপির একটি বড় অংশ মনে করেছিল যে জামাতের এই আন্দোলন প্রক্রিয়া জামাতকে তাদের দরকার, কিংবা ভোটের রাজনীতি তাদের দরকার, যদি জামাতকে কম বেশি সকল দলই ব্যবহার করেছিল বিভিন্ন সময়। এমনকি আমরা 96 সালের কথা আমরা উল্লেখ করতে চাই। তো সেই জায়গাগুলো থাকার পরেও এখানে একটা স্পষ্ট জামাতের কে বাদ দিয়ে এই মুহূর্তে এখন পর্যন্ত বিএনপি অল্টারনেটিভ যেতে পারছে না, শুধুমাত্র আন্দোলন এবং আগামী দিনের রাজনীতির জন্য। জনাব কাজী ফিরোজ রশিদ, একটু আমাদেরকে যদি বলতেন যে বিএনপির যে আপনি যেমনটা নঈম নিজাম বলছিলেন যে বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ আছেন, অনেক দক্ষ রাজনীতিবিদ আছেন, তারপরও কেন বলা হয় যে বিএনপি এখন জামায়াত দ্বারা প্রভাবিত? না, এটা তো প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে কর্মকাণ্ডের প্রমাণ হয়েছে যে জামাতের বাইরে, তাদের প্রেসক্রিপশনের বাইরে বিএনপি নিজস্ব করে প্রেসক্রিপশনে চলতে পারতেছে না, এটা এখনো প্রমাণিত। কিন্তু জামাতের নেতারা কিংবা এত জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায় হলো, তারা এখন বিচারে প্রক্রিয়ার মধ্যে আছে। এইটা হচ্ছে বিএনপির দুর্বলতা, কারণ তাদের সাথে তারা ঐক্য করেছে, রাজনৈতিক ঐক্য, তার পাশে সে তার বিপদে দাঁড়াবে না। এই জন্য তারা তো দাঁড়ায়ওনি। আপনি দাঁড়ায় নাই, এই জন্য আপনি দেখবেন যে অচিরেই জামাতের যে এই যে এখন যে ইয়ং জেনারেশন আছে, নইম একমত হবেন, এখন যারা ধরেন 50 বছর বয়স, তারা তো রাজাকার না, অথবা যাদের 43 বছর বয়সে স্বাধীন দেশে যে ছেলেটি জন্ম নিয়েছে, তাকে আমি তো রাজাকার বলতে পারবো না, সে তো এই স্বাধীন বাংলাদেশের সন্তান, অতএব তার রাজনীতি করার অধিকার আছে, সে যে দলই করুক। তাদের কাছ থেকে কিন্তু বিএনপি আর আমার মনে হয় না যে ওদের ভবিষ্যতে আর কোনো সুযোগ সুবিধা বা পাবে, সাপোর্ট পাবে, বিকজ ইতিমধ্যে জামাতের সাবেক আমির, যিনি জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গোলাম আজম, তার ছেলে যখন বক্তৃতা পরবর্তী সময়ে উনি ফেসবুকে কিছু কথা বলেছেন,